বন্ধুদের চ্যাটের জেরে নিজের বান্ধবীকে গ্রুপে এনে ফাঁসিয়ে দেওয়া, মাঝরাতে ঘণ্টার পর ঘণ্টা অন্যের নামে বিষোদ্গার করা, আর নিজের ভাইয়ের মতো বন্ধুর ফোন লুকিয়ে আতিফার কাছে নিজের প্রশংসা করে মেসেজ পাঠানো, আর বিশ্বাসের সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করে সেই অডিও রিফাকে শুনিয়ে সম্পর্ক বিষাক্ত করে দেওয়া। কোনো সুস্থ মানুষ কি এসব করতে পারে? পারে, যদি তার নাম হয় মাসুম। আজ এমন এক মুখোশধারী বড় ভাইয়ের গল্প বলবো, যার শেষ বাসটি রাফিকে প্রক্টোরিয়াল কমিটির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। এক বিষাক্ত সম্পর্কের সমাপ্তি। পরিচয়ের শুরু 2021 সাল। করোনার কারণে তখন সব অনলাইন। ক্যাম্পাসের ছেলে, অনেক মিউচুয়াল ফ্রেন্ড, এটুকু দেখেই রাফি মাসুমকে ফেসবুকে যুক্ত করে নেয়। তখন তাদের মধ্যে তেমন কোনো কথাবার্তা নেই। সরাসরি পরিচয় হয় 2023 সালে ক্যাম্পাসে রাফির সবচেয়ে কাছের বন্ধু আলতাফ। দুজন একসাথে চলে, একসাথে ক্লাস করে। আলতাফের আরেক বন্ধু রাফাত, আর রাফাতের বন্ধু মাসুম। রাফাতের মাধ্যমেই একদিন মাসুমের সঙ্গে আলতাফ ও রাফির পরিচয় হয়। প্রথম দিকে মাসুমকে ক্ষতিকর মনে হয়নি কারও, বরং বেশ ভালোই বোঝাপড়া ছিল। আলতাফের প্রাইভেট গাড়িতে ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার সময় প্রায়ই মাসুম সঙ্গে থাকত। এদিকে রাফাতের আরেক বন্ধু সাজিদও একসময় এই দলে যুক্ত হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। যখন মাসুমের আসল চেহারা দেখা গেল, 2024 সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করল। সাজিদ ও আলতাফ মাঝে মধ্যে মাসুমকে নিয়ে একটু দুষ্টামি করত, বন্ধুরা যেভাবে করে। কিন্তু মাসুম সেটা মোটেও নিতে পারত না। ছোট্ট একটা ঠাট্টাতেও সে এমন রেগে যেত যেন বড় অপমান হয়ে গেছে। একবার মেসেঞ্জার গ্রুপে, যেখানে ছিল মাসুম, রাফি, আলতাফ, সাজিদ আর রাফাত, আলতাফ ও সাজিদ মাসুমের বান্ধবী সূচিকে নিয়ে একটু মজা করল। মাসুম এই দুষ্টামি সহ্য করতে না পেরে সরাসরি সূচিকেই সেই গ্রুপে অ্যাড করে দিল। সূচি গ্রুপে ঢুকে সব পুরনো মেসেজ দেখে ফেলল। তারপর মাসুম বাদে বাকি সবাইকে ব্লক করে দিল। এই কাণ্ড দেখে রাফিসহ বাকিরা হতভম্ব। বন্ধুদের দুষ্টামির জবাবে নিজের বান্ধবীকে গ্রুপে টেনে এনে এভাবে বিপদে ফেলা, এই পাগলামির কোনো মানে হয় না। রাফি মাসুমকে জিজ্ঞেস করল, ভাই, সূচিকে গ্রুপে অ্যাড করলেন কেন? মাসুম নির্বিকার মুখে বলল, আরে ভুলে চাপ লেগে অ্যাড হয়ে গেছে। রাফি বলল, ভুলে চাপ লেগে কিভাবে হয়? মাসুম এবার উত্তেজিত হয়ে বলল, ওরা একটা মেয়ের মানসম্মানে আঘাত করছে, আর আমি এখানে বসে থাকব নাকি? মিথ্যা ধরা পড়ে গেছে বুঝতে পেরে উল্টো রাগ দেখানো, এটাই মাসুম। এরপর থেকে কেউই আর মাসুমকে সহজভাবে নিতে পারত না। সম্পর্ক খারাপ হতে শুরু করল মাসুমের সাথে আলতাফ ও সাজিদের। রাতে হোয়াটসঅ্যাপে রাফিকে কল করে মাসুম ঘণ্টার পর ঘণ্টা আলতাফ ও সাজিদের বিরুদ্ধে বিষোদ্গার করত। এমনকি একবার রাফিকে বলল, আলতাফ হচ্ছে ফকিন্নি অ্যাসোসিয়েশনের সভাপতি। রাফি বারবার বলত, ভাই, এত রাগ কইরেন না। ফ্রেন্ড বলেই একটু খেপানোর চেষ্টা করে। আপনি না খেপলেই তো হয়। মাসুম শুনত না। কলের 90% কথাই মাসুম বলত। রাফি শুধু শুনত। জীবনের পূর্ণতা অপূর্ণতা, স্বপ্ন, হতাশা, সব নিয়ে রাতে 2-3 ঘণ্টা কথা হতো। রাফি মাসুমকে বড় ভাই মনে করে তার জীবনের সব ব্যক্তিগত কথা খুলে বলত। ওদিকে মাসুমের একটাই বদঅভ্যাস, প্রতিদিনের কোলে আলতাফ ও সাজিদের বিরুদ্ধে কথা না বললে যেন তার পেটের ভাত হজম হতো না। রাফি বলত, ভাই, একই টপিক প্রতিদিন না তুললেই ভালো, কিন্তু মাসুম ছাড়ার পাত্র নয়। রাফি এই বদঅভ্যাস মেনে নিয়েই চলত, কারণ সে তাকে বড় ভাইয়ের জায়গা রেখেছিল। রিফা এবং একটি অনলাইন মিটিং, 2025 সালের শুরুর কথা। মাসুমকে রাফি ততদিনে এতটাই আপন ভাবত যে একদিন তাকে বাড়িতে নিয়ে এল। পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মাসুমকে পরিবারের কাছে পরিচয় করিয়ে দেওয়া, এটুকুই বোঝা যায় রাফির কাছে মাসুমের জায়গাটা কতটা গভীর ছিল। সেই বছরেই একটি কোর্সে রিফা নামের একটি মেয়ে মাসুম ও রাফির সাথে একই সাথে পড়ে যায়। মাসুমের পূর্ব পরিচিত ছিল রিফা। তাদের মধ্যে বড় ভাই ছোট বোনের সম্পর্ক। মাসুমের মাধ্যমেই একদিন রিফার সাথে পরিচয় হয় রাফির। পরবর্তীতে একই কোর্সে পড়ার সুবাদে রাফি ও রিফার মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ক্যাম্পাস থেকে একসাথে বাড়ি ফেরা, ক্লাসে পাশাপাশি বসা, সব মিলিয়ে ভালোই চলছিল। সেই সময় ঘটল একটা ছোট্ট ঘটনা, যেটা মাসুমের স্বভাবটা আরেকবার স্পষ্ট করে দিল। একদিন একটা প্রজেক্টের অনলাইন মিটিংয়ে রাফি দুষ্টামি করে রিফাকে বলল, রিফা, এতদিন আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র আমি মাসুম ভাইকে আপনি বলে ডাকতাম। এখন তুমিও ডাকছ, তাহলে আর একা না আমি? মাসুম কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে চলে গেল। রাফি হতভম্ব। এই তুচ্ছ কারণে মানুষ রাগ করে। পরে মাসুম কল ধরে রাগ ঝাড়ল। বলল, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? রিফা যদি এখন আমাকে নাম ধরে ডাকা শুরু করে, আমার মানিজ্জত থাকবে? রাফি ক্ষমা চাইল।
সংকল্প করল জীবনে আর মাসুমকে নিয়ে কোনো দুষ্টামি নয়। আতিফা, এক নতুন বিপদের শুরু। 2025 সালের জুন মাস। একটি কোর্সে মাসুম ও রাফির সাথে আতিফা নামের আরেকটি মেয়ে ছিল। একদিন মাসুম রাফিকে বলল, এই মেয়ে ক্লাসে আমার দিকে বারবার তাকায়। পরের দিন বলল, মনে হয় কিছু বলতে চায়। তার পরের দিন বলল, হয়তো লজ্জায় বলতে পারছে না। আরেক দিন বলল, আমার মনে হচ্ছে সে আমাকে লাইক করে। তারপর বলল, মেয়েটাকে আমার ভালো লাগছে। রাফি বলল, তাহলে কথা বলুন। কিন্তু মাসুম অনেক চেষ্টা করেও আতিফার সাথে কথা বলতে পারছিল না। তখন রাফি ভাবল, সে নিজে আতিফার সাথে পরিচয় হয়ে পরে মাসুমের সাথে বন্ধুত্ব করিয়ে দেবে। একদিন ক্লাস শুরুর আগে রাফি আতিফার পাশে বসল। আতিফাই প্রথমে কথা শুরু করল, ফাইনালের রুটিন নিয়ে। তারপর অ্যাসাইনমেন্টের কথা এলো। সময় কম, কাজ অনেক। রাফি প্রস্তাব দিল অর্ধেক অর্ধেক ভাগ করে করতে। আতিফা রাজি হল, ফেসবুকে যুক্ত হয়ে নিল। রাফির পেছনের সিটে বসে মাসুম এই দৃশ্য দেখছিল। ক্লাস থেকে ওয়াশরুমে যাওয়ার পর ফিরে এসে দেখে ক্লাস আর্লি শেষ হয়ে গেছে এবং আতিফা চলে গেছে। ক্লাসে শুধু মাসুম, হাতে রাফির ব্যাগ। মাসুম তেলেবেগুনে জ্বলে উঠল, ভাই, তোমারে আমার মনের কথা জানানোই ভুল হয়েছে। তুমি ওর লগে ফেসবুকে এড হয়ে গেছ। তোমাকে বলাই উচিত হয়নি। আমি আর এই ক্যাম্পাসে থাকব না। তুমি জানতা আমার বিয়ে ঠিক হয়েছিল খালাতো বোনের সাথে, কিন্তু খালুর কারণে ভেঙে গেছে। তুমি কাজটা একদম ঠিক করলা না। রাফি বলল, ভাই, শুধু অ্যাসাইনমেন্টের জন্য যুক্ত হয়েছি। আর আজই আপনার সাথে পরিচয় করিয়ে দিতাম, ক্লাস আগে শেষ হয়ে না গেলে। মাসুম বলল, রাখো তোমার অ্যাসাইনমেন্ট, তুমি নষ্টামি করার জন্য গেছ। ফেরার পথে মাসুম তার বাসায় না গিয়ে রাফির সাথে মাসুম বৌদ্ধ মন্দির স্টপেজে নামল। নামার আগেই নাবিলকে জরুরি তলব করল রাফির বাসার সামনে আসতে। নাবিল এসে হাজির হলে মাসুম তাকে বলল, দেখো নাবিল, রাফি একটা লুইচ্চা। যেই মেয়ে দেখে তাকেই খেয়ে দেওয়ার প্ল্যান করে। আমি বলেছিলাম মেয়েটা আমার পছন্দ, আর সে গিয়ে তার সাথে ফেসবুকে যুক্ত হয়ে নিল। আমার বলাই উচিত হয়নি। নাবিল চুপ করে সব শুনল। বিদায়ের সময় রাফি চা খাওয়ার অফার করলে মাসুম বলল, তোমার বাসার কাছে আসলাম আর বাসায় নেবে না? রাফি তখন মাসুম ও নাবিলকে বাসায় নিয়ে গেল। বাবা মার সামনে বসিয়ে দুপুরের খাবার খাইয়ে তারপর বিদায় দিল। রাত 8টায় মাসুম আবার ফোন করে একই ক্যাচাল শুরু করল। সারাদিন শোনার পর রাতেও যখন একই কথা, রাফির মেজাজ হারাল। কল শেষ হতেই মাসুমকে নম্বর, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সব জায়গা থেকে ব্লক করে দিল। মাসুম নাবিলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করল, পারল না। পরীক্ষার দিন ক্যাম্পাসে মাসুম রাফির কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাইল। মাসুম বলল, আত্মীয় আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই আমি ঠিক নেই। রুকাইয়া চলছে। রাফি মাসুমকে ক্ষমা করে দিল। রাফি উত্তরে বলল, আপনি আমার বড় ভাই। এভাবে ক্ষমা চাইলে আমারই লজ্জা লাগে। রাফির ফোন থেকে মেসেজ, পরের সেমিস্টারে রিফা, রাফি, মাসুম ও আতিফা একই কোর্সে পড়ার সুযোগ হল। রাফি এই সুযোগেই মাসুমের সাথে আতিফার পরিচয় করিয়ে দিল। 4 জন মিলে একটা গ্রুপও করল। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বেশিদিন স্থায়ী হল না। এর মাঝে একদিন আতিফা রাফিকে মেসেজ করল, তোমার ওই ভাইটার কি কোনো সমস্যা আছে? আমি না চাইতেই সে আমাকে নোট দেয়। রাফি বলল, অস্বস্তি লাগলে ইগনোর করতে পারো। কিন্তু মাসুম থামার পাত্র ছিল না। একদিন রাতে মাসুম আতিফাকে ফোনও দিল। আতিফা ততদিনে বিরক্ত হয়ে মাসুমকে ব্লক করে দিয়েছে। একদিন একটু স্টাডির কাজে রাফি মাসুমের বাসায় গেল। সেখানে বসেই মাসুম রাফির ফোন থেকে আতিফাকে মেসেঞ্জারে একটা দীর্ঘ বার্তা পাঠাল। কারণ আতিফা ব্লক করেছিল মাসুমকে। বার্তায় মাসুম নিজেকে রাফি পরিচয় দিয়ে লিখল যে মাসুম ভাই কতটা ভালো মানুষ, তাকে ভুল বোঝা হচ্ছে, সে সবাইকে সাহায্য করে, মেয়েদের সাথে কথাই বলে না। এবং আতিফা যেন তাকে ভুল না বোঝে। আতিফা উত্তরে লিখল, হয়তো সে ভুল বুঝেছিল। কল রেকর্ড এবং রিফার বিদায়। মাসুম প্রতিদিন আতিফার প্রসঙ্গ তুলে রাফিকে বিরক্ত করত। একদিন রাফি মাসুমের সামনেই আতিফাকে ফেসবুক থেকে ব্লক করে দিল, শুধু নিজের মানসিক শান্তির জন্য। তবু মাসুম থামল না। রাতে হোয়াটসঅ্যাপ কলে আবার একই কথা। রাফি তখন মাথা গরম অবস্থায় বলে ফেলল, ভাই, আসলে আমি তো আতিফাকে পছন্দ করি। রিফাকে আমার পছন্দ না। এরপর উত্তেজিত অবস্থায় রিফা সম্পর্কে অনেক বাজে কথা বলে ফেলল রাফি। মাসুম সেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করে রেখে দিল। পরে সেই রেকর্ড রিফাকে শোনাল। রিফা রাতে কলে এসে কান্নাকাটি করেছিল। ক্যাম্পাসে রাফি রিফার কাছে ক্ষমা চাইতে গেলে সবার সামনে রাফিকে অপমান করে রিফা। রাফি চুপ করে সহ্য করল। পরে হাত জোর করে মাফ চাইল।
তখন রিফা জানালো মাসুম তাকে রেকর্ড শুনিয়েছে। রাফি মাসুমকে জিজ্ঞেস করল কেন এই কাজ করল। মাসুম বলল, রিফা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছিল, তাই বাধ্য হয়েছি। রাফি ও রিফার সম্পর্ক আরেকবার গভীর হয়েছিল এরপর। কিন্তু মাসুম এবার নতুন এক মিথ্যা ছড়াল, রাফি ও রিফার বিরুদ্ধে নাকি সে থানা জিডি করেছে। রিফা এটা শুনে ২৬ অক্টোবর রাতে রাফিকে দীর্ঘ একটি বার্তা পাঠাল। লিখল, সে কারো ক্ষতি করেনি, কারো সাথে ঝগড়া বাঁধায়নি, তবুও কেন তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আর চুপ থাকবে না, প্রক্টোরিয়ালে যাবে। সেই রাতের পর রিফা রাফিকে সব জায়গায় ব্লক করে দিল। রাফি রিফার সাথে কথা বলার চেষ্টা করল। একবার তার বাসের শেষ গন্তব্য পর্যন্ত গেল, কিন্তু রিফা আর কোনো সাড়া দিল না। শেষ বাস একা হয়ে যাওয়া রাফি আবার ভুল করল। অতীত ভুলে মাসুমের সাথে চলা শুরু করল। নতুন সেমিস্টারে কাকতালীয়ভাবে মাসুমের একটি কোর্সে আতিফার সেকশন মিলে গেল। ক্লাস শুরুর ২ সপ্তাহ পর লেট রেজিস্ট্রেশন করে মাসুম সেই ক্লাসে গেল। ক্লাস শেষ হতেই আতিফা মাসুমের কলার ধরে বাইরে টেনে মেরে দিল। পুরো ঘটনা সিসিটিভিতে উঠল। মাসুম প্রক্টোরিয়াল কমিটিতে বিচার দিল এবং উস্কানিদাতা হিসেবে রাফির নাম যুক্ত করল। অথচ গত সেমেস্টার শেষ হওয়ার পর থেকে রাফি ও আতিফার মধ্যে কোনো যোগাযোগ নেই। এরপরের কাহিনী তো আগেই বলা হয়েছে। সেই ৭ মে ২০২৬ রাত, যেদিন মাসুম পরিবারের সামনে দাঁড়িয়ে সব মিথ্যা উগড়ে দিয়ে গেল। এটাই মাসুম, যাকে রাফি বড় ভাই ডেকেছিল। রাফি আর মাসুমের এই গল্পটা হয়তো এখানেই শেষ হল, কিন্তু আমাদের চারপাশে কি এমন চরিত্র আর একটাও নেই? মাঝে মধ্যে আমরা যাদের বড় ভাই বা পরম আপন ভেবে মনের সব দরজা খুলে দিই, তারাই সুযোগ বুঝে আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে যায়। অন্ধবিশ্বাস আর সরলতা যে কতটা কাল হতে পারে, রাফি তা নিজের জীবন দিয়ে শিখল। মাসুম নামের আড়ালের এই বিষাক্ত রূপটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি থেকে যদি একটুও সচেতন হওয়ার সুযোগ পান, তবে লাইক ও শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। আর এই চ্যানেলের পরবর্তী বাস্তব জীবনের গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তবে আসি। সবাই ভালো থাকুন আর নিজের চারপাশের মানুষগুলোকে চিনতে কখনো ভুল করবেন না। ধন্যবাদ।